3ds max 2014 অটোডেস্কের 3D অ্যানিমেশনের বা 3D মডেলিং এর যে সফটওয়্যার তার মধ্যে একটা অটোডেস্কে আরো একটা সফটওয়্যার আছে যেটা হলো মায়া। তো 3D Max এর অ্যাপেল ভার্সন নাই, শুধুমাত্র উইন্ডোজ ভার্সন, আর মায়ার দুইটাই আছে। যার ফলে নর্থ আমেরিকায় মায়াটা বেশি ব্যবহার হয়, হলিউড টলিউড এগুলোতে মায়া বেশি ব্যবহার হয়, ইভেন ইন্ডিয়াতেও এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে মায়াটা বেশি ব্যবহার হয়, কারণ অর্গানিক মডেলিং মায়াতে অনেক ভালো এবং অ্যানিমেশনের ক্ষেত্রেও এটা অনেক চমৎকার আর কি। তো বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে ম্যাক্সটা হলো খুব ইম্পর্টেন্ট, কারণ বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে আপনার আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশনের কাজটাই বেশি হয়, এক নাম্বার। হ্যাঁ, মিডিয়াতেও ম্যাক্স, মানে বিষয় হলো যে আমরা যে কাজটা মায়াতে করতে পারি সেটা আমরা এখানেও করতে পারবো। বিষয়টা এরকম না যে মায়া হলো আরেকটা সফটওয়্যার, ম্যাক্সের না, ওই অটোডেস্কেরই আরেকটা 3D সফটওয়্যার আর কি। আমরা যদি ম্যাক্স শিখে মায়া ইউজ করতে পারবো এরকম কোনো গ্যারান্টি দেওয়া যায় না, তবে মায়া শিখতে গেলে সহজ হবে। তো বিষয় হলো যে আপনি যদি ম্যাক্সই শিখেন পুরোপুরি তাহলে আপনার মায়া লাগে না, কারণ দুইটা সফটওয়্যার দিয়েই একই রকম কাজ করা যায়। কোথাও জিনিসগুলো একটু ডিরেক্ট অ্যাক্সেস থাকে, কুইক অ্যাক্সেস, বা জিনিসগুলো হয়তো ইজিয়ার কন্ট্রোল, কোথাও কোনো জায়গায় ম্যাক্স আগায়, কোনো জায়গায় মায়া আগায়। তো যেটা বললাম যে মায়া ম্যাক্স তো পিছায় আছে যেহেতু এর অ্যাপেল ভার্সন নেই, এই জন্য পিছায়, মানে এটা তার একটা মানে ডিসক্রেডিট যে এর কোনো ম্যাক ভার্সন নেই, মানে অ্যাপেল ভার্সন আর কি, যেটা মায়ার আছে। এই কারণেই মায়াটা বেসিক্যালি নর্থ আমেরিকায় বেশি ব্যবহার হয়, কারণ এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে দেখবেন ম্যাক ছাড়া কাজ হয় না, কারণ কালার গ্রেডিং বা আপনার ভিডিও এডিটিং এই জিনিসগুলো ম্যাকে যেরকম চমৎকার হয় উইন্ডোজে আসলে অত ভালো। কোনটা মায়া? না, মায়াটা ইউনিভার্সাল আর কি, সবার, মানে উইন্ডোজ ইউজাররাও মায়া ইউজ করতে পারে। যাক, সেটা বিষয় না, বিষয়টা হলো ম্যাক্সও একটা, ম্যাক্স যদি হয় প্রশান্ত মহাসাগর, মায়া হলো আটলান্টিক মহাসাগর, এরকম একটা বিষয় আর কি। দুইটা হলো বিশাল বিশাল সফটওয়্যার, হ্যাঁ, এবং দুইটার ব্যাপ্তি দুই রকম, ঠিক আছে? তো আপনি যেই সফটওয়্যারই, আপনি ম্যাক্স হোক মায়া হোক, আপনি যেটাই মাস্টার করতে পারবেন আপনার আর পিছনে ঘুরে তাকাইতে হবে না, বুঝছেন? ঠিক আছে? তো মেইন বিষয় হলো যে কাজ শেখা। তো কাজ শিখলে আসলে এই মানে সফটওয়্যার খুব, এখন যেরকম মডেলিং এর আরো অনেক সফটওয়্যার আছে, ব্লেন্ডার, তারপরে আপনার একটা আছে সিনেমা 4D, একটা আছে হলো আপনার জেড ব্রাশ। তো এগুলো বেসিক্যালি আপনার অনেক টেমপ্লেট থাকে, অনেক প্লাগইন থাকে। আপনি দ্রুত ধরেন গেম ডিজাইনের জন্য আপনি একটা মডেলিং করবেন, তো ম্যাক্সে তো আপনাকে একদম ফ্রম জিরো থেকে শুরু করতে হবে, বা মায়াতেও জিরো থেকে শুরু করতে হবে। কিন্তু ব্লেন্ডারে হয়তো আপনাকে একটা বেসিক শেপ দিয়ে দিল, এটাকে আপনি একটু পিটায় পুটায় ঠিক করবেন। হ্যাঁ, ব্লেন্ডার মেবি, আমি ব্লেন্ডার সম্পর্কে এত ভালো জানি না। তো এরকম আর কি, মানে এটা আরেকটু হয়তো আরো সহজ আর কি এই জিনিসগুলো, মানে আপনার ওই স্পেশাল পারপাস, তো যার ফলে এই জিনিসগুলো ওইভাবে ওইটার জন্যই ইজিলি ক্রিয়েট করা। এনিওয়ে, তো আপনার ম্যাক্সে যে পরিমাণ জিনিসপত্র আছে, আমরা যদি এগুলো মোটামুটি 10 থেকে 15% শিখতে পারি, তা দিয়ে অনেক চমৎকার কাজ করা যাবে। ঠিক আছে? অটোডেস্ক হলো কোম্পানিটার নাম, অ্যাডোবি যেরকম। অটোডেস্ক হলো আপনার আগে ম্যাক্স তারা বানাইতো, আর মায়া আর একটা কোম্পানি বানাইতো, তো পরে তারা ওই মায়াটাও কিনে নেয়, কিনে এখন দুইটাই অটোডেস্ক। হ্যাঁ, এবং আপনারা যে অটোক্যাড দেখেন, অটোক্যাডটা ওই অটোডেস্ক কোম্পানির। ঠিক আছে?
আজকে আমরা যেটা করব সেটা হলো যে একটা মানে কুইক স্টার্ট, মানে জিনিসটা হলো যে এটার একটা ধরেন ক্যাপাবিলিটি আপনাদেরকে শো করা যে আসলে এটা দিয়ে কী হইতে পারে, ঠিক আছে? এইটার একটা এক্সাম্পল, মানে এর চেয়ে আরও অনেক বেশি কিছু হয়, আমরা জাস্ট একটা আজকে এক্সাম্পল, ছোট একটা এক্সাম্পল দেখব। তো সফটওয়্যারটা এই যে ওপেন করা আছে, আমি ওই এই যে এখানে একটা ক্লক টাওয়ার আছে, এই জিনিসটা অলরেডি তৈরি করাই আছে, হ্যাঁ? আমরা ওইটাও ব্যবহার করতে পারি অথবা যে কোনো একটা শেপ নিয়ে কাজ করতে পারি। তো আমরা ওইটাই ইয়ে করি। ইন্টারফেসের ডেসক্রিপশন আমরা কালকে থেকে এটা দেখা শুরু করব, ঠিক আছে? আজকেও মানে এই যেমন এটা হলো টুলবার, মেইন টুলবার, এখানে সবগুলো টুলগুলো এখানেই থাকে। তার উপরে যে মেনু, এগুলো হলো কুইক মেনু, মানে কুইক অ্যাক্সেস যে জিনিসগুলো সেগুলো। এটা হলো কমিউনিকেশন বাটনস, এই পাশে হলো মডিফাই প্যানেল, হ্যাঁ? আর এগুলো টুলবার, এই যে এখানেও এটা যেমন এক্সিস কন্ট্রোল টুলবার। নিচেরটা হলো টাইমলাইন, আর এই পাশে হলো টাইমলাইনের কন্ট্রোল, আর এই চারটা হলো ভিউ পোর্ট। আমরা কোনো একটা অবজেক্টকে এক পাশ থেকে দেখে তার চতুর্দিক সম্পর্কে আইডিয়া করতে পারবো না। তাকে যদি 3 ডাইমেনশনাল আমাদের চিন্তা করতে হয়, তাহলে আমাদেরকে বিভিন্ন দিক থেকে এটাকে ঘুরায় ফিরায় দেখতে হবে, বুঝা গেছে? প্রোফাইল ভিউ, যেমন ওই যে দেখবেন যে আসামিদেরকে যখন ছবি তোলে তখন ফ্রন্টাল ছবি শুধু তোলে না, ডানে বাম থেকেও ছবি তোলে, কারণ ওর যদি স্পেশাল কোনো চিহ্ন থাকে অথবা মানে ওইভাবে করে আসলে পূর্ণাঙ্গভাবে ওকে আইডেন্টিফাই করা যাবে। শুধু সামনের ফেস দেখে অনেক সময় অনেক কিছু বোঝা যায় না। মানে ওই যে ওই জিনিসগুলো, হ্যাঁ, এগুলো আপনার মানে ধরেন এখানে তো 3Dর কাজও করা যাবে, আবার এটা অন্যভাবেও করা যায় আর কি। তো যাক, সেটা মানে এক একজন এক একভাবে করে, সাধারণত 3D দিয়েই করে, সেগুলো বিষয় না। বিষয়টা হলো যে আমরা একটা অবজেক্টকে 3D মানে কি, 3D মানে 3 ডাইমেনশন মানে কি, মানে হলো যে রিয়েল ওয়ার্ল্ড। 2D মানে হলো যে আমরা একটা পেজের মধ্যে আপনি ড্রয়িং করতেছেন। একদিক মানে হলো আমরা নর্মালি আমাদের এক্সিস কয়টা, এক্স ওয়াই জেড, কিন্তু আমরা 2Dতে দুইটা পাই, যে কোনো দুইটা, এক্স আর ওয়াই, হ্যাঁ, বা জেড আর এক্স, যেটাই বলেন আর কি। মানে দৈর্ঘ্য প্রস্থ পান, পুরুত্ব তো আর পান না, হ্যাঁ? কিন্তু ম্যাক্সের ক্ষেত্রে আমরা 3টা ডাইমেনশনই পাই, মানে 3Dর ক্ষেত্রে। যেমন এটা রিয়েল ওয়ার্ল্ডে এই বস্তুটার যেরকম মানে দৈর্ঘ্য প্রস্থ আছে, এরকম এর পুরুত্বও আছে, তাই না? ডেপথ। তো একইভাবে ওই আমরা 3Dতেও দৈর্ঘ্য প্রস্থ এবং ডেপথ, হাইট উইথ আর ডেপথ, এই দুইটা জিনিস পাই, যেটা আমরা 3টা এক্সিস দিয়ে এটাকে মেজার মানে আইডেন্টিফাই করি, বলি। সেটা হলো এক্স এক্সিস, ওয়াই এক্সিস, আর হলো জেড এক্সিস। তো আমাদের এখানে এই যে 4টা দেখতেছেন, 4টা উইন্ডোর মতো, এইটাকে বলি আমরা ভিউ পোর্ট। এই যে ভিউ পোর্ট আমাদের এখানে, এটা হলো ভিউ পোর্টে এই যে 4টা ভিউ পোর্ট, আলাদা আলাদা ভিউ পোর্ট। এর মধ্যে এইটা হলো পার্সপেক্টিভ ভিউ পোর্ট, যার মধ্যে আমরা 3D অবজেক্টটাকে, রিয়েল 3D অবজেক্টটাকে দেখি। আর এই বাকি যে 3টা, এই 3টা হলো অ্যাক্সোনোমেট্রিক ভিউ পোর্ট। এটা আমরা পরে এগুলো কি বলে, কাকে বলে, এগুলো আমরা কালকে থেকে এটা জানা শুরু করব। তো বেসিক্যালি এগুলো হলো প্রোফাইল ভিউ, ধরেন লেফট প্রোফাইল, ফ্রন্ট প্রোফাইল, আর হলো টপ প্রোফাইল, হ্যাঁ? আর এটা হলো পার্সপেক্টিভ। এখানে আমি ধরেন কোনো একটা যদি অবজেক্ট ড্র করি, তাহলে দেখেন আমি এখানে 3 ডাইমেনশনালি এটাকে দেখতে পারতেছি ঘুরায় ফিরায়, হ্যাঁ? কিন্তু এখানে আমি কি পাচ্ছি, জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল। অর্থাৎ একটা হলো আমি ফ্রন্ট থেকে দেখলে কি হবে, একটা রেক্ট্যাঙ্গেল দেখা যাবে, তাই না? আপনারা যে স্ট্যাম্প, ক্রিকেট মাঠে ধরেন স্ট্যাম্প, আপনি যদি 0 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে দেখেন তাহলে কি একটা স্ট্যাম্প দেখতে হবে, আর যদি আম্পায়ারের জায়গা থেকে দেখেন তাহলে 3টা স্ট্যাম্প দেখতে হবে। তো বিষয় হলো এটা এরকম যে আমরা
এটা হলো ফ্রন্ট থেকে দেখতেছি, আর এটা হলো লেফট থেকে দেখতেছি, আর এটা দেখতেছি আমরা টপ থেকে, তিনটা ডিরেকশন থেকে দেখতেছি। হ্যাঁ, তো এইটা দেখলে বুঝতে পারবেন, এই যে বুঝা গেছে, তিন ডিরেকশন থেকে দেখতেছি। তো বিষয় হলো যে আমাদের এই যে ভিউপোর্টগুলো আমাদেরকে হেল্প করে একটা অবজেক্টকে তৈরি করতে। যে আমরা আসলে যখন একটা অবজেক্ট তৈরি করি তখন আমরা পার্সপেক্টিভে তাকে ঘুরায় ফিরায় দেখি, কিন্তু এক্সোনোমেট্রিক ভিউপোর্টগুলোতে আমরা সঠিক মেজারমেন্টটা পাই যে ওর এই জায়গাটা এরকম করে গেল, এটা এরকম করে আসলো, গোলাকার হইলো বা কি হইলো না হইলো, এই জিনিসগুলো আমরা এই জিনিসগুলো থেকে আমরা বুঝি যে আমরা ঠিক দিকে আগাচ্ছি কিনা। ঠিক আছে? হ্যাঁ, কোন প্যানেলে? এখানে এক্স ওয়াই কি এই যে এখানে? না, এগুলো আলাদা আলাদা প্লেন, এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, যা পরে দেখবেন, এগুলো এখনই বুঝবেন না। তো এই যে ভিউ পোর্টে বেসিক্যালি আমরা কাজ করি, এটাই আমাদের ওয়ার্ক এরিয়া। হ্যাঁ, এখানে অসীম জায়গা আছে, জায়গার কোনো অভাব নেই আর কি। আপনি কত কি বানাইতে চান এখানে সবই পারবেন যদি আপনার পিসি সাপোর্ট করে। আর তো আমরা যা কিছু করব এইটার মধ্যে আমরা প্রিভিউ দেখি আর কি। তো আমরা কাজ করি, আমরা আজকের যে কাজটা, এই কাজটা আমরা একটু দেখি যে এটা কিভাবে করে। তো আমরা অলরেডি বানানো আছে এরকম কয়েকটা জিনিস আমরা এখানে ইম্পোর্ট করব, মানে এখন আমরা বানাবো না, বানানোটা আমরা পরে শিখব। তো আমরা আগে ইম্পোর্ট করি, ইম্পোর্ট মার্জ। মার্জ করতেছি, এটা হলো আরেক জায়গায় আছে, ওখান থেকে আমরা মার্জ করে নিয়ে আসবো। মানে এগুলো ফরম্যাটের কিছু বিষয় আছে, যে কোন ফরম্যাটটাকে আপনি মার্জ করতে পারবেন, কোন ফরম্যাটটাকে সরাসরি ইম্পোর্ট করবেন। আমরা এই যে সবগুলোকে মার্জ করতে চাই, তো অল দিলাম, দিয়ে ওকে দিলে এই যে চলে আসছে। হ্যাঁ, মানে বিষয় হলো যখন তিনটা অবজেক্ট ছিল, আলাদা আলাদা তিনটা অবজেক্ট, তো ওই তিনটা অবজেক্ট আমার কি কি অবজেক্ট আমি ইম্পোর্ট করতে চাই এটা আমাকে চুজ করে দিতে হবে। ঠিক আছে? ওকে, তো এটা আমরা এইদিকে কোথাও দেখতে পাচ্ছি না, কারণ এটা আসলে অনেক দূরে আছে। তো এটাকে আমরা মাঝামাঝি জায়গায় নিয়ে আসবো। তার আগে মানে কিছু কাজ করতে হবে, যেমন এটাকে গ্রুপ করে ফেললাম। এবার দেখেন এই যে এইটা হলো তার পজিশন, এক্স পজিশন, ওয়াই পজিশন আর জেড পজিশন। তো এটাকে আমরা এই যে মাঝামাঝি আনলে এটা আমরা ভিজিবল হবে আমাদের কাছে। ঠিক আছে? এই জিনিসগুলো আসলে এখন একবারে দেখে বুঝবেন না, জাস্ট কাজটা দেখেন। আচ্ছা, তো এই হলো আমাদের সেই বিল্ডিং, ক্লক টাওয়ার। এই যে এটা এখানেই বানানো, ম্যাক্সেই এটা বানানো। ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা দেখবো, পলি মডেলিং, সাবডিভিশনাল মডেলিং, এগুলো দেখলে তখন এই জিনিসগুলো আমরা বুঝতে পারবো যে কিভাবে তৈরি করে। ওকে, তো আমরা একটা প্লেন নিব। এখানে অনেক আপনার আইটেম থাকে, বিভিন্ন ধরনের প্রিমিটিভ অবজেক্ট, এগুলোকে আমরা প্রিমিটিভ অবজেক্ট বলি। যে এইগুলো থেকে আমার পরবর্তী জিনিসগুলো তৈরি হবে। যেমন বক্স, কোন বক্স মানে হলো একটা কিউব, মানে চারকোনা একটা জিনিস আর কি, বক্স। তারপরে স্ফেয়ার মানে গোলাকার একটা বস্তু, কোন আছে, জিওস্ফিয়ার, সিলিন্ডার আছে, তারপরে টিউব আছে যেটা পাইপের মতো, তারপরে টোরাস আছে, পিরামিড আছে, ওই যে টিপট দেখলেন একটাই তৈরি করা জিনিস, টিপট। আর হলো প্লেনটা হলো একটা জাস্ট সারফেস। তো আমরা এরকম একটা সারফেস নিব, মানে এটার একটা বেস দিব। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এটা ভূমি আর কি। এটা আমি দেখেন ড্র করতেছি কোত্থেকে, টপ ভিউ পোর্ট থেকে, কারণ টপ থেকে আমার এটা ড্র করাটা ইজিয়ার হবে। যে আমি এই যে এক্স ওয়াই প্লেনটাকে নিয়ে কাজ করতেছি, যে টপ থেকে, তাহলে আমি কোন পজিশনে দিব না দিব
জিনিসগুলো আমি এখান থেকে ঠিক করতে পারবো। বলেন কিসের এটা? মেইন টুলবার। এখানে আবার ভ্যালু দিয়ে আমরা এটাকে মডিফাই করতে পারি, এই জন্য এটার নাম হলো কমান্ড প্যানেল। এখান থেকে সমস্ত কমান্ড আমরা দিই। হ্যাঁ, কোনো একটা অবজেক্টকে মডিফাই করা বা কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করা, ওটাতে অ্যানিমেশনটাকে এডিট করা বা অ্যানিমেশন দেয়া, এই জিনিসগুলো আমরা এখান থেকে কন্ট্রোল করি। হ্যাঁ, এবং এটাকে মডিফাই করার জন্য কিছু মডিফায়ার ব্যবহার করি, সেই মডিফায়ারগুলো এগুলো আমরা এখান থেকে তৈরি করি। এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, এই যে কমান্ড প্যানেলটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এই গেল আমরা। আচ্ছা, আমাদের আসলে 3D মডেলিং এর যে কোনো কাজে আমাদের আসলে স্টেপ কয়টা? আমাদের স্টেপ হলো 1 নাম্বার মডেলিং, অর্থাৎ জিনিসটা তৈরি করা, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো টেক্সচারিং, অর্থাৎ এর চেহারাটা কেমন হবে, যেমন এটা কি কাঠ হবে নাকি লোহা হবে নাকি স্টিল হবে নাকি গ্লাস হবে নাকি প্লাস্টিক হবে, এটাকে টেক্সচারিং বলে। মানে আমরা ম্যাটেরিয়াল তৈরি করি, করে তার উপর অ্যাসাইন করতে হবে। তাহলে আপনি যদি ওইভাবে তৈরি করতে পারেন, কাঁচটাকে কাঁচের মতো স্বচ্ছ দেখাবে, স্টেইনলেস স্টিলটা এসএসটা এসএস-এর মতো হবে। হ্যাঁ, তারপরে আপনার কাঠ দেখতে কাঠের মতো হবে, কংক্রিট দেখতে কংক্রিটের মতো হবে। অর্থাৎ এটা হলো ম্যাটেরিয়াল থেকে সব জিনিসগুলো আসে। কিসে? ফটোশপে 3D তে ওইটা তো আসলে খুবই একটা জিনিস। ওইটা তো হলো আপনি ওইটা প্রিন্ট অর্ডার দেওয়ার জন্য 3D প্রিন্টারে আপনি কি ম্যাটেরিয়াল ব্যবহার করুন, ওইটা ডিফারেন্ট, এটা ডিফারেন্ট। এখানে ম্যাটেরিয়াল উল্লেখ না, ম্যাটেরিয়ালের কিছু বেসিক প্যারামিটার আছে। যেমন ধরেন, এগুলো আমরা আরো ডিটেলস পড়বো। যেমন স্পেকুলার হাইলাইট, সব অবজেক্ট সমান রিফ্লেক্টিভ না। এই প্লাস্টিকটা যেরকম রিফ্লেক্টিভ, এই গ্লাসটা তার চেয়ে বেশি রিফ্লেক্টিভ। ওই টেবিল টপটা আরো কম রিফ্লেক্টিভ, ওই চেয়ারের লেদারটা ওটা আরো কম রিফ্লেক্টিভ, তাই না? এই যে রিফ্লেক্টিভনেস এক একটার এক এক রকম। আবার সবগুলো সমান গ্লসি না, কোনোটা বেশি গ্লসি কোনোটা কম গ্লসি। তো বেসিক্যালি এই যে গ্লসিনেস, স্পেকুলার, হ্যাঁ, তারপরে রিফ্লেক্টিভিটি, রিফ্র্যাক্টিভিটি, এই জিনিসগুলো মেজারমেন্টগুলো চেঞ্জ করে আমরা বেসিক্যালি অবজেক্টটার ক্যারেক্টারটা ফুটে দিই, যেটা কি ক্যারেক্টার। যেমন মেটাল বানাইতে হলে যেই ম্যাটেরিয়াল স্লট আপনি ব্যবহার করবেন, কাঠ বানাইতে হলে ওই একই ম্যাটেরিয়াল স্লট আপনি ব্যবহার করবেন, কিন্তু দুইটার প্যারামিটারগুলোর ভ্যালু ডিফারেন্ট হবে। ঠিক আছে? যেমন ধরেন আমি যদি বলি রিফ্লেক্টিভনেস, তো আয়নার তো রিফ্লেক্টিভিটি সবচেয়ে বেশি। তাহলে আয়নারটা যদি হয় 100, তাহলে কাঠের রিফ্লেক্টিভনেস কত হবে? হয়তো 10 হবে বা 5 হবে, তাই না? বিষয়টা হলো এরকম। তো এটা একই ভ্যালু, একই জিনিস আমরা ডিফারেন্ট ভ্যালু দিয়ে ডিফারেন্ট জিনিস বানাবো। ঠিক আছে? তো এগুলো বেসিক্যালি লাইট এর সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করবে, এইটার উপরেই কিন্তু আপনি মানে বুঝতে পারবেন যে কোনটা কোন অবজেক্ট। আপনি রিয়েল লাইফ থেকে চিন্তা করেন, আপনি অ্যালুমিনিয়াম আর এসএস এই দুইটার মধ্যে পার্থক্য কেমনে বুঝেন? কোনটা বেশি চকচক করতেছে লাইট পড়লে? অন্ধকারে বুঝতে পারবেন পার্থক্য, টাচ না করে বুঝবেন। অর্থাৎ এখানে লাইটটা হলো ইম্পর্টেন্ট, লাইটের সাথে তার রিলেশনটা কি। যেমন নিউ মার্কেটে গেলে কিছু ঘড়ি বা কিছু জিনিস দেখবেন যে দেখতে মনে হবে যে কাঠের মতো, কিন্তু একটু কাছে যান, ভালো মতো ধরে দেখেন, দেখেন যে প্লাস্টিক, কাঠের টেক্সচার হলো প্লাস্টিক। বোঝা গেছে? তো কাঠ মনে হয়, কিন্তু আসলে কাঠ না। এই যে স্কয়ার হসপিটাল, ওখানে যান, ওখানে যেয়ে দেখেন যে ওদের প্যানেল লাগানো,
মনে হবে যে কাঠ, কিন্তু আসলে কাঠ নয়, এটা হলো পার্টেক্স বোর্ডের উপরে একটা পিভিসি স্টিকার লাগানো। হ্যাঁ, এগুলো হলো ল্যামিনেশন বোর্ড, ল্যামিনেট করা আর কি। স্যার এগুলো স্টিকার না, এটা বলে এজিং। হ্যাঁ, এই যে এই জিনিসটা যেমন এটা বিভিন্ন টেক্সচারে পাওয়া যায়, এটারই একটা টেক্সচার আছে একটু ডার্ক কাঠ, মেহগনি কাঠের মতো আর কি। তো এই যে এটার যে টেক্সচারটা দেয়া হলো, আসলে তো বেসিক্যালি এটা পার্টেক্স, পাটকাঠি দিয়ে বানানো। এর উপরে এটা দিয়ে এখন দূর থেকে আপনি বুঝবেন না যেটা কাঠ নাকি প্লাস্টিক বা হার্ডবোর্ড, মানে পার্টেক্স বোর্ড, বুঝছেন না? সো এই যে লাইটের সাথে এর আপনার সম্পর্ক, হ্যাঁ, বেসিক্যালি এই জিনিসগুলো দিয়েই একটা অবজেক্টকে ডিফাইন করা হয়, যে এটা কি পানি, এটা কি গ্লাস, এটা কি আয়না, নাকি এটা কি এসএস পাইপ, কোনটা কি, এই জিনিসগুলো এইভাবে ডিফাইন করা হয়। বোঝা গেছে? ওকে, তো তাহলে এটা হলো সেকেন্ড পার্টটা। প্রথমটা গেল কি মডেলিং, যে জিনিসগুলো আমরা তৈরি করতে হয়। সেকেন্ড হলো টেক্সচারিং, যে এর ক্যারেক্টারটা আপনাকে ডিফাইন করতে হবে, এটা কি কাঠ নাকি কাপড়, হ্যাঁ, নাকি কাঁচ। আচ্ছা, এটা হয়ে যাওয়ার পরে তারপরে হইলো আমরা বলি লাইটিং। যে এনভায়রনমেন্টটা বানাইছেন এখানে তো লাইট থাকবে, তো লাইট কোথায় থাকবে না থাকবে, কি ধরনের লাইট থাকবে, যেমন এটা কি সূর্যের আলো হবে, নাকি এটা ট্রান্সেন্ট লাইট হবে, নাকি হ্যালোজেন লাইট হবে, নাকি স্পট লাইট হবে, নাকি টিউব লাইট হবে। তো এই জিনিসগুলো আমরা বানাইতে পারি, বিভিন্ন লাইট আছে, লাইটগুলো দিয়ে আপনাকে এগুলো বানাইতে হবে। ঠিক আছে, তাহলে লাইটিং গেল। লাইটিং এর পর হইলো যে আপনি যদি কোনো অ্যানিমেশন দিতে চান, হ্যাঁ, অ্যানিমেশন আপনি আগেও দিতে পারেন, মডেলিং করার পরেই অ্যানিমেশন দিতে পারেন, মানে অর্ডার চেঞ্জ করতে পারেন, কিন্তু মডেলিংটা সবার আগে। ঠিক আছে, তো এখন অ্যানিমেশনের হ্যাঁ পরে ঠিক না, আগে পরে হইতে পারে। লাইটিংটা আপনি লাস্টেও করতে পারেন, যেমন সবার লাস্টে হলো রেন্ডারিং, সবার শুরুতে মডেলিং, সবার লাস্টে রেন্ডারিং। সবার শুরুতে মডেলিং আর সবার লাস্টে হলো রেন্ডারিং, এই দুটা ফিক্সড। কারণ প্রথমে আপনাকে জিনিস একটা তৈরি করতে হবে, এটাকে আমরা মডেলিং বলি, আর সবার শেষে কাজ শেষ করার পর আপনাকে আউটপুট দিতে হবে, সেটা হলো রেন্ডারিং। এটা আপনার কাজের স্টাইলের উপর ডিপেন্ড করবে। অনেকে হয়তো মানে এটা সবাই তো সব কাজ করে না, যেমন আপনি শুধু মডেলিং করে ছেড়ে দিবেন, আপনি টেক্সচারিংও করবেন না, টেক্সচারিং করবে আরেকজন। হ্যাঁ, আবার অ্যানিমেশনটা দেয় অ্যানিমেটর, টেক্সচারিং এর স্পেশালিস্ট যারা তারা টেক্সচারিংটা করে, তারপরে যারা অ্যানিমেশন স্পেশালিস্ট তারা অ্যানিমেশনটা করে, এরপরে যারা লাইটিং এর স্পেশালিস্ট তারা হলো লাইটগুলো সেট করে, ফাইনালি যারা রেন্ডার স্পেশালিস্ট তারা রেন্ডার দেয়। হ্যাঁ, বুঝছেন? তো দেখা গেছে যে একই সাথে সবাই কাজ করতেছে, আপনি মডেলটা তৈরি করতে করতে ও হয়তো টেক্সচারিং হয়ে গেছে, কারণ নাইলে একটা সিনেমা তৈরি করতে আপনার কত বছর লাগবে, বুঝছেন? মানে এগুলো বিষয়টা হলো কি যে ওরা ডামি ইউজ করে, অনেক টেকনিক আছে, ডামি ইউজ করে। আপনি ডামি ব্যবহার করলেন, ডামি, হ্যাঁ, জাস্ট ডামিগুলোকে রিপ্লেস করে আপনার অরিজিনাল মডেল দিয়ে দিই। যে আমরা যেমন প্রিমিয়ারে লো রেজ ফুটেজ নিয়ে কাজ করতে পারি, পরে এটাকে রিপ্লেস করে দিতে পারি, আপনার ইফেক্ট কিন্তু সেম থাকবে। তো ওইখানেও আপনি জাস্ট ডামিটাকে যদি রিপ্লেস করে দেন, তাহলে ডামির যে টেক্সচারিং, তার মধ্যে যে অ্যানিমেশন দিছেন সব সেম থাকবে, শুধু তার মানে অরিজিনাল মডেলটা চলে আসবে। বোঝা গেছে? তো ওখানে প্রফেশনালি যারা কাজ করে এদের ব্যাপার স্যাপারই আলাদা, ওগুলো অনেক মানে আপগ্রেডেড ব্যাপার স্যাপার। তো মানে ওখানে টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। আর আপনি যতদিন না মডেলিং হচ্ছে ততদিন আপনি টেক্সচারিং স্পেশালিস্টদেরকে বসায় খাওয়াবেন, হবে না। ওদের কাজ ওদেরকে করতে হবে, যার যার কাজ শেষে করতে থাকবে। এগুলো হলো সব সার্ভারে স্টোর হবে, ওখান থেকে ফাইনালি আপনার যখন অ্যানিমেশন মানে যখন ফাইনাল ইয়েটা করবে, রেন্ডারিং দেওয়ার আগে জিনিসগুলো সব ঠিকঠাক মতো, যেটা রিপ্লেস করা সেটা রিপ্লেস করবে, হ্যাঁ, যেটা বসানো সেটা বসাবে, এরকম আর কি বিষয়গুলো। মডেলিং, টেক্সচারিং, লাইটিং,
তারপরে হলো অ্যানিমেশন, হ্যাঁ, তারপরে হলো আপনার রেন্ডারিং। বেসিক্যালি লাইটিংটা রেন্ডারিং এর আগে করে, হ্যাঁ। আর টেক্সচারিং, অ্যানিমেশন, এই দুইটা বললাম তো সব একসাথেই হয়। যেমন যে এনভায়রনমেন্টটা তৈরি করে সে কিন্তু এনভায়রনমেন্টটা তৈরি করে লাইট টাইট সব সেট করা থাকে, পরে খালি মডেলগুলোকে ওর মধ্যে ইনসার্ট করে, কোনটা কোথা থেকে কোথায় হাঁটবে, কোন প্রিফ্রেমে কোথায়। আবার এর মধ্যে আরও আছে ক্যামেরা পজিশন কি হবে, হ্যাঁ, এই জিনিসগুলো, এগুলো সব অ্যানিমেশনেরই অংশ, ঠিক আছে। তো এই বিষয়গুলো আর কি। তো বেসিক্যালি এই কাজগুলো আমরা করি। যেমন একটা জিনিস আপনি তৈরি করলেন, এই জিনিসটা যেমন তৈরি করা আছে এবং এর আপনারা দেখতেছেন যে এর ম্যাটেরিয়ালও দেয়া আছে। ম্যাটেরিয়াল বলতে যে কালার টালার সব দেখতে পাচ্ছেন, তাই না? বেসিক্যালি এগুলো হলো ম্যাটেরিয়াল, যে কালার কি হবে, তারপরে আপনার কালারের মানে সারফেসটা মসৃণ হবে না অমসৃণ হবে, রিফ্লেকটিভ হবে নাকি নন রিফ্লেকটিভ হবে, নাকি এটার ভিতর দিয়ে লাইট পাস করবে কি করবে না, এই জিনিসগুলো আসলে বেসিক্যালি ম্যাটেরিয়াল দিয়ে আমরা সেট করি। তো যেমন আমরা এই যেই নতুন প্লেনটা নিলাম, এটাতে আমাদের ম্যাটেরিয়াল দেওয়ার কিছু নাই, হ্যাঁ। যে প্লেনটা নিলাম, এই প্লেনে যদি আমরা একটু ম্যাটেরিয়াল দিতে চাই, তাহলে এখানে ম্যাটেরিয়ালের একটা অপশন আছে, হলো এই যে ম্যাটেরিয়াল এডিটর। মেইন টুলবার থেকেও পাবো, আবার রেন্ডারিং থেকে ম্যাটেরিয়াল এডিটর। দুই ধরনের ম্যাটেরিয়াল এডিটর আছে। আপাতত আমরা স্লেট ম্যাটেরিয়াল এডিটর নিয়ে কাজ করব, এটাই হলো অ্যাডভান্সড। আচ্ছা, তো এইটার আগে আমাদেরকে একটা কাজ করতে হবে, যে রেন্ডারার অ্যাসাইন করতে হবে। রেন্ডারার হলো আপনার যেই অ্যালগোরিদমটা ব্যবহার করে সে লাইট ক্যালকুলেট করে আপনাকে আউটপুট দিবে, এটা হলো রেন্ডারার। তো রেন্ডারার অনেক ধরনের রেন্ডারার আছে, যেমন মানে ম্যাক্সের ডিফল্ট রেন্ডারার হলো ডিফল্ট স্ক্যান লাইন রেন্ডারার, এটা হলো ডিফল্ট স্ক্যান লাইন রেন্ডারার, স্ক্যান লাইন। আচ্ছা, আর আরেকটা আছে হলো মেন্টাল রে বলে একটা রেন্ডারার আছে, এটা আমরা সেট করি হলো রেন্ডার সেটআপ থেকে। রেন্ডার সেটআপের একদম সবার নিচে অ্যাসাইন রেন্ডারার। তো এইখানে কয়েক ধরনের রেন্ডারার আছে দেখতে পাচ্ছেন। স্ক্যান লাইন রেন্ডারার, এনভিডিয়া আইরে, এটা নতুন অ্যাড করছে। এটা হলো কুইক সিলভার হার্ডওয়্যার রেন্ডারার, এটা আগে ছিল। আর একটা হলো ভিউ ফাইল রেন্ডারার, আর এখন যেটা চুজ করা আছে সেটা হলো এনভিডিয়া মেন্টাল রে। ঠিক আছে, এই কয়েক ধরনের রেন্ডারার অ্যাভেলেবল থাকে। ওকে, তো রেন্ডারার অ্যাসাইন করলে ওই রেন্ডারার সাপোর্টেড ম্যাটেরিয়াল আপনাকে ব্যবহার করতে হবে। যেমন ধরেন ভিরে হইল সবচেয়ে জনপ্রিয় একটা রেন্ডার প্লাগইন, এবং ভিরের রেন্ডারার হয় ফটোরিয়েলিস্টিক মানে হলো দেখে আপনি বুঝবেন না এটা মানে ফটোগ্রাফ নাকি রেন্ডার। আমরা যদি ভিরের কিছু রেন্ডার ইমেজ দেখি, ভিরেতে রেন্ডার করা, এই যে এইটা রেন্ডার ইঞ্জিন, রেন্ডারের প্লাগইন। এটা কি অরিজিনাল ফটোগ্রাফ নাকি রেন্ডার করা? এখন বলবেন, সেটাই হলো বিষয়। যেমন এই ঘরটা কি, এটা কি ছবি নাকি রেন্ডার? হ্যাঁ, এটা হলো রেন্ডার, ফটোরিয়েলিস্টিক রেন্ডার। মানে আপনি দেখে আসলে বুঝবেন না, এই জন্যই ভিরে এত জনপ্রিয়। এর যে রেন্ডার কোয়ালিটি, এটা দেখে আপনি রিয়েল মানে জিনিসটা রিয়েল, হ্যাঁ, নাকি রেন্ডার মানে বানানো, এই পার্থক্য আপনি করতে পারবেন। এটা হলো প্লাগইন। মানে বিষয় হলো না, প্লাগইন ইউজ করে রেন্ডার বলতে আমরা তো এই যে এইখানে এই যে রেন্ডারার গুলো দেখি বললাম, এগুলো হলো এক একটা অ্যালগোরিদম, মানে এদের নিজস্ব কিছু সেটআপ আছে। ওই সেটআপের মাধ্যমে এরা লাইটটাকে কিভাবে ক্যালকুলেট করবে, হ্যাঁ, লোহাটাকে কিভাবে দেখাবে, এসএসকে কিভাবে দেখাবে, এগুলো বেসিক্যালি সব লাইট ক্যালকুলেশন। হ্যাঁ, তারা হলো একটা
এই যে এটা এটা দেখে কি মনে হয়, এটা একটা জাস্ট খেলনা মনে হইতেছে না, প্লাস্টিক একটা মনে হইতেছে যে এই জিনিসটা এখন মানে বানানো, রিয়েলিস্টিক কোনো ভাবই নাই, তাই না? তো এইটাকে যখন আমরা এটাকে যদি আমি একদম রিয়েলিস্টিক ইমেজের মতো করতে চাই, তাহলে তো আমার ওরকম কিছু মেকানিজম লাগবে যেটা দিয়ে আমি আসলে এটা দেখব। এটাকে আমরা বলি রেন্ডারিং। যে রেন্ডারিং করলে এটা অন্যরকম হয়ে যাবে, এটা একটা ইমেজ তৈরি হবে। তো এই যে রেন্ডারিং করবেন, রেন্ডারিং করার জন্য অনেকগুলো মানে আপনার আলাদা আলাদা ওই সফটওয়্যার আছে যারা এগুলোকে রেন্ডার করে, বুঝছেন? তো এর মধ্যে যেমন মেন্টাল রে, এটা একটা সফটওয়্যার, আর ম্যাক্সের ডিফল্ট হইলো স্ক্যান লাইন রেন্ডারার। এখন মেন্টাল রেটা ইয়ের মধ্যেই দিয়ে দেয়, ম্যাক্সের মধ্যেই, কিন্তু এটা আলাদা প্লাগইন। তো ওরকম ভিরে হইলো একটা আলাদা সফটওয়্যার এবং প্লাগইন, যেটা দিয়ে আপনার এই ধরনের রেন্ডারিং হয়। কোথায়? হ্যাঁ অবশ্যই, এই যে দেখেন। হ্যাঁ হ্যাঁ, মানে ওটা অন্যরকম, একদম ফটো রিয়েলিস্টিক হয়ে যাবে। মনে হবে যে ওই জিনিসটা রিয়েল, মানে বাস্তবে আছে। হ্যাঁ, আপনি যদি ওইভাবে সেটিং করে দিতে পারেন তাহলে অবশ্যই লাগবে। না, এই ম্যাটেরিয়াল দিয়ে হবে না। ওটাই তো বললাম যে আপনার ম্যাটেরিয়ালটা আপনার অবশ্যই ভিরে সাপোর্টেড হইতে হবে। আবার লাইটিং যেটা করবেন, লাইটটাও ভিরের লাইট হইতে হবে। আবার আপনি যেই ক্যামেরা দিয়ে রেন্ডার করবেন, এটাও ভিরের ক্যামেরা দিয়ে হইতে হবে। তো ভিরে যখন আপনি ইনস্টল করবেন, অটোমেটিক্যালি এর সাথে এই জিনিসগুলোই চলে আসবে: ভিরে ম্যাটেরিয়াল, ভিরে লাইট, ভিরে ক্যামেরা, আর হলো ভিরে রেন্ডারার। ওটা অ্যাড হয়ে যাবে অবশ্যই। আছে এটা, আমরা তো ভিডিও তো আমরা শিখবো, এটা নিয়ে এত টেনশনের কিছু নেই। এই যে এগুলো সব হইলো আপনার রেন্ডারিং, এগুলো সব ভিরে দিয়ে রেন্ডার করা। তো বিষয় হলো এই যেমন এটা কি ফটোগ্রাফ নাকি বোঝার উপায় নেই। তো এই হলো আপনার রেন্ডারারের বিষয়, বুঝছেন? এই যে এটা দেখেন, ঠিক আছে? তো বেসিক্যালি এই জিনিসগুলাই আপনার ওই মানে রেন্ডারারের কাজ, ঠিক আছে? এই যে দেখেন, এখানে মনে হইতেছে সত্যি সত্যি বাইরের রিফ্লেকশন, মানে এই যে ভিরে এসডিআরআই এনভায়রনমেন্ট। হ্যাঁ, মানে ওইটা আপনি অ্যাপ্লাই করলে যে দেখেন এটার গ্লসিনেস, এটার গ্লসিনেস, দুইটা পার্থক্য দেখছেন? দুইটা দুই ম্যাটেরিয়াল মনে হচ্ছে, কিন্তু এক ম্যাটেরিয়াল মনে হচ্ছে না। তো এই বিষয়গুলো আপনাদেরকে মানে আপনারা আস্তে আস্তে শিখবেন আর কি, ঠিক আছে? যদি থাক তো আমরা এই জন্য এখন যেহেতু মেন্টাল রে নিয়ে কাজ করব, মেন্টাল রেটা আপাতত ইনস্টল করলাম। হ্যাঁ, তো মেন্টাল রে যখন আমরা কথা কম, আমরা যখন মেন্টাল রে ইউজ করব, তখন মেন্টাল রের ম্যাটেরিয়ালগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। অর্থাৎ আমি যখন যেই রেন্ডারার ব্যবহার করব, সেই রেন্ডারারের রিলেটেড, সেই রেন্ডারারের সাপোর্টেড যে ম্যাটেরিয়াল, সেগুলো আমাকে ব্যবহার করতে হবে। তা না হলে আমরা ওই রেন্ডারারের আউটপুটটা পাবো না, ঠিক আছে? তো যেমন আমরা এখন ইউজ করলাম কি মেন্টাল রে ইউজ করলাম না? তো আমি মেন্টাল রের অনেক ম্যাটেরিয়াল আছে, মানে রেডিমেড ম্যাটেরিয়াল আছে, সেইখান থেকে আমি ওই একটা ম্যাটেরিয়াল ব্যবহার করব। যেমন ধরেন যে ইয়ের কংক্রিট, মানে আমি এই যে সারফেসটা আছে, এটা আমি কংক্রিট হিসেবে অ্যাপ্লাই করতে যাচ্ছি। তো দেখি এখানে আমাদের কি আছে, দেখি তো আর্ক অ্যান্ড ডিজাইন, আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন,
এই যে আমরা ম্যাটেরিয়াল স্লটটা এখানে নিলাম, নিয়ে এখানে দেখি টেমপ্লেট আছে কিনা। যেমন ধরেন ম্যাট ফিনিশ, পাল ফিনিশ, এই যে পলিশড কংক্রিট, আমরা এটা ব্যবহার করতে পারি। কংক্রিট অথবা রাফ কংক্রিট, যেহেতু বাইরের চত্বর তাহলে রাফ কংক্রিটই দেওয়া ভালো নাকি। তো আমরা এই ম্যাটেরিয়ালকে অ্যাসাইন করি হলো, ম্যাটেরিয়ালটা সিলেক্ট করতে হবে, অবজেক্টটা সিলেক্ট করতে হবে, করে এই যে অ্যাসাইন ম্যাটেরিয়াল টু সিলেকশন, তাহলে এই যে এটার মধ্যে সিলেক্টেড হয়ে গেল। ঠিক আছে, এই যে আমরা একটা এটা হলো ওই যে আমরা ইয়াটা অ্যাপ্লাই করলাম ম্যাটেরিয়ালটা। তো ম্যাটেরিয়ালটা তো রাফ আমরা ম্যাটেরিয়াল ইউজ করছি, হ্যাঁ, মানে মসৃণ না। আমরা যদি পলিশড করি, দেখেন পলিশড কংক্রিট, এই যে তাহলে দেখেন জিনিসটা পলিশড হবে, ওরকম রাফ না। তো এই জিনিসগুলো হলো আমাদের ডিফাইন করে, যে রিফ্লেক্টিভিটি আপনি বাড়াইতে কমাইতে পারবেন। এগুলো পরে আমরা দেখব যে কিভাবে ম্যাটেরিয়ালগুলোকে আবার এডিট করা যায়, মানে এখানে যে ম্যাটেরিয়ালগুলো আছে এগুলোকে আবার আমরা এডিট করতে পারবো। ঠিক আছে, তো এখন কোনো কিছু নিয়ে এত হওয়ার দরকার নাই, কারণ আপনাদেরকে জাস্ট, সেদিন তো স্যারও বলে গেল, এটা জাস্ট আপনাদেরকে একটা ডেমনস্ট্রেশন দেয়া যে আসলে এটা দিয়ে কি করা যেতে পারে। ওকে, তো আমরা এখানে একটা মডিফাই, যেমন এটা অনেক বড় হয়ে গেছে না টেক্সচারটা, এত বড় তো আর হবে না, আরো ছোট ছোট। এই জন্য আমরা এক ধরনের টেক্সচার ব্যবহার করি যেটা দিয়ে আপনার এই অরিজিনাল সাইজটাকে আমরা ডিফাইন করতে পারি। যে দেখেন কোনটা, ওই যে মাউস বাটন, মাউস হুইল বাটন। আচ্ছা, তো এটাও দেখেন, এটা কিন্তু যে মনে করেন একটা কংক্রিটের টাইলস আছে না, ওই জিনিসগুলোর মতো। তো এটা সাধারণত আপনার আরো ছোট করতে চাই আমরা, তো ধরেন 48 ইঞ্চি বাই 48 ইঞ্চি দেই, এই যে সবই দেয়া যাবে, আমরা এগুলো পরে দেখব। ঠিক আছে, এইটা ধরেন আমাদের, আমরা টেক্সচার দিলাম ইয়েতে, আমাদের যে চত্বরটা আছে এই চত্বরে, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা এখানে কিছু গাছ ক্রিয়েট করব, গাছ লাগাবো এর চারপাশে, এই যে বিল্ডিং এর চারপাশে গাছ থাকবে আর কি। তো আমরা কিছু গাছ দিব। গাছ আমরা পাই হলো এখানে AEC এক্সটেন্ডেড বলে একটা আছে, আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন। AEC আর্কিটেকচার, ইঞ্জিনিয়ারিং আর হলো কনস্ট্রাকশন। AEC কনস্ট্রাকশন। তো এই আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং এবং কনস্ট্রাকশনের কাজে যে জিনিসগুলো ব্যবহার করা হয় সেগুলো এখানে থাকে, যেমন ফোলিয়েজ মানে হলো গাছ, রেলিং মানে যে আমরা যে সিঁড়ির পাশে রেলিং থাকে বা বারান্দায় রেলিং থাকে সেই জিনিসটা, ওয়াল, এই যে ওয়ালগুলো আছে এই ওয়ালগুলো। তো আমরা গাছ নিব, আমরা এখান থেকে ধরেন এই গাছটাকে আমরা চুজ করলাম। হ্যাঁ, এখানে আছে, মানে এগুলো আবার বেশি ওইভাবে নেওয়া যায় না, নিলে জিনিসগুলো অনেক সময় ঝামেলা করে আর কি, হ্যাং ট্যাং করে। তো আমি এই যে ক্লিক করলে একটা গাছ ক্রিয়েট হয়ে যাবে, এখানে সিলেক্ট করে ক্লিক করলে একটা গাছ ক্রিয়েট হয়ে যাবে। তো এটাকে আমি একটু সাইজটা ছোট করি, আর একটু ছোট, এই যে, হ্যাঁ এই ধরেন 20 ফিট। তো এই গাছটা আমি চতুর্দিকে ছড়াই দিব। হ্যাঁ, এটা রেন্ডার দিলে বোঝা যাবে, যে এখন দেখেন, এখন তো এরকম দেখাচ্ছে তাই না, এটাকে রেন্ডার দেই। এই যে দেখেন, মানে এই গাছে কিন্তু এখনো ম্যাটেরিয়াল দেয়া নাই, আমরা কোনো ম্যাটেরিয়াল বাই ডিফল্ট যে ম্যাটেরিয়াল ছিল ওইটাই, বুঝছেন, এতে কিন্তু ম্যাটেরিয়াল দেয়া হয় নাই। তো এগুলো তো সব আলাদা আলাদা ম্যাটেরিয়াল দিতে হয়।
দিলে জিনিসগুলো রিয়েলিস্টিক করতে হলে মানে এটা বাধ্য আর কি দিতে। আচ্ছা এটাকে একটু আমাদের মনে নামাইতে হবে কারণ পিলারটা ভেসে আছে। এই যে এবার ঠিক আছে। আচ্ছা এখন আমাদের এখানে কিছু টুলস আছে, যে টুলসগুলো দিয়ে আমরা এই কপি করতে পারি এবং সমানভাবে ডিস্ট্রিবিউট করতে পারি। তো এর মধ্যে এরকম একটা টুলস হলো অ্যারে। তো আমরা ওই চারপাশে ইয়ে করতে চাই, গাছগুলো করতে চাই। তো চারপাশটা ওই কত ডিগ্রি হবে যদি আমরা ইয়ে হিসাবে চিন্তা করি, 360 ডিগ্রি। তো এই যে এইটা হবে তার কেন্দ্রবিন্দু, তাই না? তো এখন ওর এটাকে বলি আমরা পিভট পয়েন্ট। এই যে যেই জায়গাটা আপনারা একটা রেফারেন্স দেখতেছেন না XYZ, এটাকে বলি গিজমো। এই গিজমোটার যে সেন্টার পয়েন্ট ওটা হলো তার রেফারেন্স পয়েন্ট। এখন পিভট পয়েন্ট বলে আর কি, পিভট পয়েন্ট। তো এটাকে আমরা একদম আমাদের ভিউ পোর্টের সেন্টারে নিতে চাই, যেখানে আমাদের এই যে ক্লক টাওয়ারটা আছে, এইটার চারপাশে 360 ডিগ্রি দূরে হবে সব। তাহলে এটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এই যে পিভটটাকে এই যে দেখেন এখানে নিয়ে গেলাম। এখন যদি এটা রোটেট করা যায়, হ্যাঁ এটাকে যদি রোটেট করা হয় এই যে, তাহলে ওইটাকে কেন্দ্র করে রোটেট হবে। হ্যাঁ তো আমরা এটাকে অ্যারেতে যাব এবং ওর যে ওইটা সেন্টার ওটা তো সেট করলাম এই জন্য আগেই। এখন আমি 360 ডিগ্রি জুড়ে কতগুলো কপি করতে চাই, হ্যাঁ সেটা আমাকে ডিফাইন করতে হবে। তো আমি এই যে রোটেট করব, টোটাল রোটেট হলো এটা, আর ইনক্রিমেন্টাল এটা। ইনক্রিমেন্টাল আর টোটালটা হলো, ইনক্রিমেন্টাল মানে হলো একটার পরপর, মানে একটা থেকে আরেকটার গ্যাপ কত, আর টোটালটা হলো এই টোটালটা মিলে কতটুকু হবে। আমি যদি টোটাল দেই 10 আর তার মধ্যে 5টা কপি থাকে, তাহলে প্রত্যেকটা মানে হলো 2 ফিট করে বুঝা গেছে? তো ভ্যালুগুলো হলো এরকম। তো আমি টোটাল জেড এক্সিস বরাবর 360 ডিগ্রি ঘুরাইতে চাই। এগুলো অ্যারেটারে পরে বুঝবো। আর কতগুলো হবে? 20টা। তো এবার যদি আমি প্রিভিউ দেন তাহলে দেখেন এই যে চারপাশে 20টা ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, আমি আর একটু কমায় দিই, 15টা। ওকে, তো এই যে আমরা দেখেন এক ক্লিকে তৈরি করে ফেললাম। বুঝা গেছে? হ্যাঁ ওগুলো ওরকম দেখাবে, কিন্তু রেন্ডার করলে সব একই রকম দেখাবে, এটা কোনো বিষয় না। আচ্ছা এবার আমরা এখানে আরো কিছু কাজ করব, যেমন হলো এনভায়রনমেন্ট। আমি যে রেন্ডারটা দিলাম, আকাশের রংটা কি কালো না? হ্যাঁ কালো, কারণ আমাদের এনভায়রনমেন্টটা এখনো আমরা সেট করি নাই। আচ্ছা থাক, এখন আমরা এত দরকার নেই আর কি। আচ্ছা তো আমরা এনভায়রনমেন্টটাকেও চেঞ্জ করতে পারি। এনভায়রনমেন্টটাকে আমরা একটা রিয়েল এনভায়রনমেন্ট হিসেবেও সেট করতে পারি আর কি। তো আমাদের ওই মেন্টাল রেতে কিছু এনভায়রনমেন্ট আছে। এনভায়রনমেন্ট আমরা দেই হলো রেন্ডারিং এনভায়রনমেন্ট, অথবা শর্টকাট হলো 8। এইখানে আমরা এনভায়রনমেন্ট ম্যাপ ব্যবহার করব। এনভায়রনমেন্ট ম্যাপ ওই যে নানে ক্লিক করলাম, নানে ক্লিক করে আমরা এখন এখান থেকে মেন্টালের একটা ফিজিক্যাল স্কাই বলে একটা এনভায়রনমেন্ট আছে, যে এমআর ফিজিক্যাল স্কাই, এটা হলো মেন্টাল রে ফিজিক্যাল স্কাই। তো এটাকে চুজ করলাম এবং মেক শিওর করব যে ইউজ ম্যাপটা টিক দেয়া আছে। আর এক্সপোজার কন্ট্রোল এখানে হলো এমআর ফটোগ্রাফিক এক্সপোজার কন্ট্রোল। তো এটা রেন্ডার প্রিভিউ দিলে আমরা এখানে একটা প্রিভিউ দেখতে পাবো। এই যে জিনিসটা এখন এরকম দেখাচ্ছে, কারণ কি? কারণ এখানে কোনো লাইট নেই, আমরা তো কোনো লাইট অ্যাড করি নাই। তাহলে এখন আমাদেরকে লাইট দিতে হবে। তো আমরা একটা লাইট দিব যেটা হলো ডে লাইট, সূর্যের আলো আর কি। তো ডে লাইট সিস্টেম অটোমেটিক ডে লাইট সিস্টেম আছে, যেখানে আমরা সময় দিয়ে দিলে ওই লোকেশন অনুযায়ী ওই সময় সূর্য কোথায় থাকে এটা অটোমেটিক বসে যাবে। ঠিক আছে, তো এটা আমরা পাই হলো ক্রিয়েট লাইটস ডে লাইট সিস্টেম। তো এখানে আমি এটা
তৈরি করাটা সিস্টেমটা হলো প্রথমে কম্পাসটা তৈরি করতে হয়, এই যে আমাদের কম্পাস। এবার হলো সূর্যের মানে এটাকে দিতে হবে উপরে। তো এখন দেখেন এখানে এই যে কন্ট্রোল প্যারামিটার, এটা যদি ডেট টাইম লোকেশন থাকে তাহলে আপনি এখানে যে টাইম ডেট আর লোকেশনটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। এখন টাইম জোন কি -8, মানে হলো জিএমটি থেকে -8 ওই লোকেশনের টাইম অনুযায়ী দেয়া আছে। আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন। গেট লোকেশন দিয়ে আপনি কোন লোকেশনে চাচ্ছেন, এখন আছে হলো সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো। আপনি চাইলে ঢাকাও দিতে পারেন। এদিকে সাউথ এশিয়া আছে, এশিয়ান সাবকন্টিনেন্ট, এই যে ঢাকা। ওকে, এই যে 12টার সময় সূর্য আমাদের মাথার উপরে থাকে, তাই না? এই যে দেখেন এটা একদম মাথার উপরে। তো আমরা টাইমটাকে একটু চেঞ্জ করে দিই, 6টা আবার বেশি নেমে যায়, ধরেন 4টা, মানে 4টা তো হলো ভোর 4টা হয়ে গেছে, তাহলে হলো 16 দিতে হবে, ঠিক আছে? মানে ওই যে 12 ঘন্টা 12 অ্যাড করতে হবে। তাহলে এই হলো আমাদের। তো দেখেন জিনিসগুলো আসলে কত মানে অ্যাডভান্স আর কি, যে আপনি একদম টাইম দিয়ে দিবেন, লোকেশন দিয়ে দিবেন, সূর্য কই থাকবে না থাকবে এটাও জানে, ঠিক আছে? হ্যাঁ, ছায়াও বলবে সব। তো এই হলো আমাদের, ধরেন লাইট সেট করলাম। এখন আমি রেন্ডার দিলে কতটুক হবে, অর্থাৎ আমার ফ্রেমটা কতটুকু, এটা যদি আমি দেখতে চাই তাহলে একটা সেফ ফ্রেম অন করতে হয়, সেটা হলো শিফট এফ দিলে যে এরকম একটা ফ্রেম। তার মানে এইটা হলো আমার রেন্ডার ফ্রেম, শিফট এফ। আমি একটা জাস্ট ডেমো রেন্ডার দেই, দেখি কি অবস্থা। একটু সময় লাগবে। এটা হলো আপনার ডিপেন্ড করে কি আপনার কি ধরনের জিনিসপত্র আপনি ব্যবহার করতেন। আমি দেখেন এখানে গাছ ইউজ করছি, মানে গাছ রেন্ডার থাকলে, গ্লাস থাকলে এগুলোতে একটু সময় লাগে, কারণ অনেক এলিমেন্ট তো এগুলো রেন্ডার করতে বেশ সময় লাগে। দেখেন গাছের এখানে অনেক সময় লাগতেছে, মানে সে হলো পিক্সেলগুলো জেনারেট করতেছে, আপনি যেটা সাজাইছেন এই অনুযায়ী এখন সে পিক্সেলগুলোকে জেনারেট করতেছে। না না না, ভেক্টর না, তখন তো অবজেক্ট নিয়ে কাজ করছে, বিভিন্ন অবজেক্ট। মানে এটা ভেক্টর রাস্টার ওরকম ওই ইয়েতে গেলে হবে না, এখান থেকে আপনি আউটপুট সবসময় রাস্টারই পাবেন। এই যে দেখেন, মানে আমরা জাস্ট কিছুই করি নাই এখনো, কিন্তু তারপরও ওই যে ক্লক টাওয়ারের ওয়ালগুলো, হ্যাঁ, জিনিসটা একটু ডিফারেন্ট লাগতেছে, মানে ঠিক ওরকম মনে হচ্ছে না, আমরা ওইখানে যেরকম দেখছিলাম সেরকম না। এখনো দেখেন এই যে ফাইনাল গ্যাদার প্রেসিশন ড্রাফট, হ্যাঁ, তারপরে হলো ইমেজ প্রেসিশন লো, এগুলো যদি বাড়ায় দেই এবং জিনিসটা ওইভাবে সেট আপ করি তাহলে এটা আরো মোর রিয়েলিস্টিক হবে, কিন্তু এতে কি হবে, সময় লাগবে অনেক। হ্যাঁ, মানে আপনি যত ডিটেল চান সে দিতে পারবে, কিন্তু আপনার মেশিনের ক্যাপাসিটি ওরকম হইতে হবে এবং আপনার সময় লাগবে। সেটা না, আপনার উইন্ডোজ যদি ভালো কনফিগারেশন হয় তাহলে ভালো হবে। এই যে দেখেন চত্বরটা দেখছেন, রাফ না, তো বললাম এই যে ম্যাকের ভার্সন নেই। তো এই যে দেখেন গাছগুলো দেখছেন,
তো আমরা দেখছিলাম একরকম এই যে এখানে, কিন্তু বেসিক্যালি জিনিসগুলো এগুলো। হ্যাঁ অবশ্যই, সেভ না করা গেলে আর কি লাভ থাকে। হ্যাঁ না, সেটা আমরা রিজিওনাল রেন্ডার দিতে পারি, যেমন এটাকে আমি সেভ করে রাখলাম। চেহারা দেখেন, আকাশটা দেখছেন, আগে কি কালো আসছিল, এই যে মেন্টাল রের আকাশ ব্যবহার করলাম, ফিজিক্যাল স্কাই, আকাশটা দেখেন, এই যে দূরে একটা হরাইজন লাইন দেখা যাচ্ছে, মানে কত জিনিসটা অনেক চেঞ্জ হয়ে গেছে। আমরা ইনিশিয়ালি যেটা করছিলাম তার চেয়ে অনেক চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের এখানে আরেকটা কাজ হলো যে আমরা এখানে এখন ক্রাউড অ্যাড করব। ক্রাউড মানে হলো মানুষ, হ্যাঁ অ্যাড করব। তো এই জিনিসটা আমরা করে হলো যে পপুলেট এই যে ডিফাইন ফ্লো আর হলো ডিফাইন আইডল এরিয়া। তো ডিফাইন ফ্লোটা হলো আপনি একটা পাথ ক্রিয়েট করবেন যে কোন দিকে মানুষগুলো হাঁটবে। তো সেটা আমরা তৈরি করব টপ ভিউ পোর্টে, যে টপ থেকে, এবং এমনভাবে করব যেন গাছগুলো তারপরে বিল্ডিংটা এগুলো অ্যাভয়েড করে হয়, ঠিক আছে। তো এই জন্য আমি এই যে ডিফাইন ফ্লো দিয়ে এই যে এখন এরকম একটা ব্রাশের মতো থাকবে, আমরা একটা রাস্তা তৈরি করতে পারবো। তো ওইটা যেই আকৃতির, সেই আকৃতিটা মেনটেন করে ধরেন আমি একটা পাথ ক্রিয়েট করলাম। হ্যাঁ মানে ওর যে শেপটা আছে না, অক্টাগন না হেক্সাগন, সেই অনুযায়ী। এই তো এখানে আমি এটা রাইট ক্লিক করে এটা বন্ধ করে দিলাম, ঠিক আছে। তা এখন দেখি আমি এটা কি হইলো, এই যে একটা ট্র্যাক ক্রিয়েট হয়েছে, এর মধ্যে দিয়ে লোকজন হাঁটাহাঁটি করবে, ওকে। এখন এইখানে এখন যদি আমি রেন্ডার দেই, তাহলে এটা আমি যে মানে নিশ্চিত এটা হ্যাং করবে। একটা সেভ করে রাখি, সেভ করে আমরা, হ্যাঁ হ্যাং করবে। আমরা না, রাস্তা তো না, ওর মধ্যে মানুষ আসবে। কুইক স্টার্ট নামে এটাকে সেভ করে রাখি, সেভ না। আচ্ছা, এখন এইটার কিছু প্যারামিটার আছে, যেমন ধরেন আমরা ডিসপ্লে, আমরা কাজ করি, আমরা স্টিক ফিগার দেই জাস্ট আমাদের জিনিসটা প্রিভিউ দেখার জন্য, কারণ অন্য স্ক্রিন দিতে গেলেই জিনিসটা হ্যাং করবে, এই জন্য স্টিক ফিগার দিলাম। আর আমরা এটার ডেনসিটি বাড়াইতে কমাইতে পারি, যে মানুষ কত বেশি থাকবে না থাকবে, এবং মেল ফিমেলের পার্সেন্টেজ কীরকম থাকবে। হ্যাঁ, তো ধরেন এটাকে এখন যেটা করতে হবে আমাদের, হলো সিমুলেট করতে হবে, সিমুলেট। তো এই যে সিমুলেশনে যে এই যে সিমুলেট দিলে দেখেন একটু সময় নেবে, একটু না ভালোই সময় নেবে মনে হয়। এই যে দেখেন স্টিক ফিগার চলে আসলো না, এখন আমি প্লে দেই, আপনি এটা মডেল রিপ্লেস করতে পারেন। কই, আরে এই তো সব দিকেই তো আছে, এই যে এইদিকেও আছে। আপনি ডেনসিটি বাড়ায় কমায় এই জিনিসগুলো কন্ট্রোল করতে পারেন। হ্যাঁ দেখেন আপনি সব জায়গায় আছে, এই যে সব জায়গায় তো আছে। ঠিক আছে, সো
ইজ দ্য বিগিনিং। বেশি উত্তেজিত হওয়ার দরকার নাই, সময় আছে, উই হ্যাভ টাইম। মানে উত্তেজনাটা পিকে না উঠে ধরে রাখেন। মানে আমাদের এখানে ঘাত বল দরকার না, আমাদের এখানে দরকার হলো কন্টিনিউয়াস ফোর্স, বুঝছেন? যে ঘাত বল তো বোঝেন, ঘাত বল কি বোঝেন? ঘাত বলটা হলো যে যেই বলটা অল্প সময়ের জন্য মানে অ্যাপ্লাই হয়। যেমন ধরেন বল যখন ব্যাটে লাগে, যখন ব্যাট দিয়ে আপনি বলটাকে মারেন তখন হলো আপনি ঘাত বল প্রয়োগ করেন, অর্থাৎ একবারে আপনি বেশি পরিমাণে বল দিয়ে দেন। আমাদের ওই জিনিসটা না, আমাদের দরকার হলো কন্টিনিউয়াস ফোর্স, যে আপনার এই যে উত্তেজনাটা কন্টিনিউয়াসলি থাকবে আর কি। মানে একবারই ঠাস করে মেরে দিলেন ছক্কা হয়ে গেল শেষ, এরকম যেন না হয়, ঠিক আছে? তো সময় আছে। আর আজকে বেসিক্যালি যে আর কোনো কাজ দেখাবো না আর কি, এইটুকুই আমাদের আজকে। তা আপনাদেরকে আমি